দেখো আমাদের এখানে কি দেওয়া আছে, এটা হচ্ছে সংঘর্ষের আগে একটা সিচুয়েশন, এটা হচ্ছে সংঘর্ষের সময় একটা সিচুয়েশন, এরপরে সংঘর্ষের পরে আরেকটা সিচুয়েশন দেওয়া আছে না। আমরা দেখবো সংঘর্ষের পরে কি হয়। ফ্যান বন্ধ করে দিবা, দাও। তাহলে এটা হচ্ছে সংঘর্ষের আগে, এটা হচ্ছে সংঘর্ষের পরে। আমাদেরকে কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে এগুলা, কিলোমিটার পার আওয়ারে। আমরা কি কিলোমিটার পার আওয়ারে ম্যাথ করতে পারি না, এসআই কে নিতে হবে। সো আমরা আগে কাজটা সেরে ফেলি। 50 কিলোমিটার পার আওয়ারে কিসে নিব, 50 কিলোমিটার পার আওয়ারটাকে আমরা এমএস ইনভার্স ওয়ানে নিব। তো এটাকে এমএস ইনভার্স ওয়ানে নেওয়ার প্রসিডিউরটা কি, তুমি আগে কিলোমিটারটাকে কিছু নিবা, মিটারে নিবা। তো 1 কিলোমিটার সমান কত মিটার, 1000, 1000 দ্বারা গুণ করবা। আর ঘন্টাটাকে কিসে নিতে হবে, সেকেন্ডে। 1 ঘন্টা সমান কত সেকেন্ড, 3600, 3600 দ্বারা ভাগ করবা। কেন ভাগ করলাম, কারণ এটা পার আওয়ার দেওয়া আছে। তো আনসার যেটা আছে লিখবা, কত আসে, 13.88, 13.88 এমএস ইনভার্স 1। এরপরের কাজ হলো 65 কিলোমিটার পার আওয়ারটাকে কনভার্ট করা, 65 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে কি করব, 65 কে আগে 1000 দ্বারা গুণ করে কিসে নিলাম, মিটারে। এরপরে 3600 দ্বারা ভাগ করলাম, কিসে আসলো, সেকেন্ডে। তাহলে আমাদের এটা আসলো কত, 18.05 এমএস ইনভার্স 1। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এখানে তুমি যদি একটাকে পজিটিভ ধরো, এখানে এদিকটাকে যদি তুমি পজিটিভ ধরো, বিপরীত দিকে যেটা আসতেছে ওটাকে নেগেটিভ ধরতে হবে, বুঝছো? একটাকে যদি কি ধরো, পজিটিভ, বিপরীত দিকে যে আসছে তাকে কি ধরবা, নেগেটিভ। কিংবা এটাকে পজিটিভ ধরলে এটাকে নেগেটিভ ধরতে হবে, তোমার ইচ্ছা। তাহলে আমি এটাকে কি ধরতে পারি, নেগেটিভ ধরতে পারি, এটাকে নেগেটিভ ধরলাম, বুঝছো কিনা? তাহলে আমরা কিলোমিটার পার আওয়ার এবং এটাকে কিসে নিলাম, এমএস ইনভার্স ওয়ানে নিলাম। তাহলে আমরা এখানে এখন এটা মুছে এটা লিখে দিই, প্রশ্নটাকে আমরা একটু সহজ করে ফেলি। এটা হচ্ছে 13.88 এমএস ইনভার্স 1। এটা হচ্ছে যে 18.05 এমএস ইনভার্স 1। আচ্ছা, এই টাইপের আমরা তোমরা পরীক্ষায় পাবা। আমি একটা বোর্ড প্রশ্ন করাচ্ছি, এটা রাজশাহী বোর্ডে আসছে। তা আমরা গতকালকে একটা ম্যাথ করছি না, একটা সূত্র দেখছি না, ধরো এটা হচ্ছে একটা বস্তু যেটা বড় হচ্ছে যে কত, m1, এবং এটা ধরো যে আদিবেগ হচ্ছে যে u1। এটা আরেকটা বস্তু, এটা হচ্ছে যে m2, আদিবেগ কত, u2। দুইটা বস্তু দুই দিক থেকে আস্তে এরকম করে দুটো সংঘর্ষ হইলো, সংঘর্ষ হওয়ার পরে আবার আলাদা হয়ে গেল, ঠিক আছে? ঘটনা দুরকম হইতে পারে। ঘটনা একরকম হইতে পারে, তোমার প্রথম বস্তু ধরো এদিক থেকে আসতেছে, এটা এদিক থেকে দুইটা সংঘর্ষ হইলো, লেগে গেল, দুই দিকে দুইজন উন্মুক্ত ভাবে চলে গেল, এমনটা হইতে পারে না? আচ্ছা, তো এমনটা হইলে আমরা এটাকে কি বলি, V1, এটাকে কি বলি, V2। দুইজন আলাদা আলাদা ব্যাগ নিয়ে দুই দিকে চলে যাচ্ছে, এটা একটা বিষয়। দুইজন আলাদা আলাদা ব্যাগ নিয়ে দুই দিকে চলে যাচ্ছে, বুঝছো? অথবা বিষয়টা এমন হতে পারে না, এই যে দুটো একসাথে গেল, মানে এই যে একসাথে গেল, বুঝছো কিনা? মানে দুজন দুই দিকে ছড়ায় যায় নাই, সংঘর্ষ হওয়ার পরে এটা এটাকে সাথে নিয়ে এভাবে করে চলতে থাকলো, সাথে নিয়ে এইদিকে চলে যেতে থাকলো, এমনটা হইতে পারে তো, বুঝছো কিনা? মানে দুজন একই ব্যাগ নিয়ে সামনের দিকে আগায় যাচ্ছে, তখন আমরা এখানে V1 V2 ধরবো না, দুটোকে একটা নির্দিষ্ট ব্যাগ V ধরবো শুধু। ঘটনা একই, ঘটনা একই, দুজনকে একটা ব্যাগ ধরবো, কারণ দুইজন থেকে লেগে লেগে যাচ্ছে, সো দুজনকে একই ব্যাগে আমরা হিসাব করবো, বুঝছো কিনা? আচ্ছা, এখন আমাদের এখানে খেয়াল করো, আমরা প্রথম প্রশ্নে কি বলছে, মিলিত বস্তুর ব্যাগ। তাহলে এটাই হচ্ছে মিলিত বস্তুর ব্যাগ নির্ণয় করা, এটাই হচ্ছে কি মূলত মিলিত বস্তুর ব্যাগ। তো খেয়াল করো, এখানে আমরা এটার বর কি ধরবো, বি, বর কি ধরবো, সরি ব্যাগ কি ধরবো, ভি। আর বর তো তোমার এটা M1 জানি, এটা M2 জানি, এটা তো আর কিছু নেই এখানে, যেটা দেওয়া আছে। আমরা সূত্র কি পড়ছিলাম গতকালকে, ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, যে সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে ভরবেগের যোগফল কি হবে, সমান হবে। তাহলে দেখো, এটার ভরবেগের যোগফল বের করে, এটা ভরবেগ কত হবে, M1 U1, এদিকে ভরবেগ কত, M2 U2, দুইটার যোগফল, এটা না, ভরবেগ ভরবেগ দুটোর যোগফল। দেন এটারও ভরবেগ বের করবো। তো আগে আমরা কি ধরতাম, আগে আমরা V1 ধরতাম না, V2 ধরতাম না। আমি ওই হিসাবে একটু করি, একটু দেখো, M1 V1 প্লাস M2 V2, এই হিসাবে তো তোমরা করছো না? কিন্তু এখন আমরা V1 V2 ধরার প্রয়োজন আছে না, কারণ দুটো তো একই হবে। তুই দুটাকে একবারে বি ধরে ফেলো,
বা যে কোনো দুইটাকে একবারে V1 ধরো, বা দুইটাকে একবারে V2 ধরো। আমরা সহজ হিসাবে দুইটাকে একবার কি ধরতে পারি, বি ধরতে পারি, একই হিসাব। তাহলে এখানে B1 এর জায়গায় কি ধরবা, বি ধরবা। এখানে B2 এর জায়গায় কত ধরবা, বি ধরবা। ঠিক আছে, আমি সূত্র একই কিন্তু। তাহলে এখানে জাস্ট এটাই রাখতো, তাহলে দুটো কি হবে, পরস্পর সমান হবে। তো এটাকে তুমি আলাদাভাবে লেখার প্রয়োজন নেই, M1V M2V, কারণ এখানে বি কমন নিলে কাজে কি হয়েছে দেখো, বি কমন নিলে এখানেও ভি আছে এখানেও ভি আছে না, তো যদি ভিটা কমন নিয়ে নাও তাহলে M1 প্লাস M2 হয়ে যাবে না, এটা একই না। সো তুমি ঘুরে ফিরে একই হিসাব, আমরা সূত্রের কোনো চেঞ্জ করি নাই, শুধু একই সাথে যাওয়াতে আমরা V1 V2 টাকে বি দ্বারা প্রকাশ করছি, বুঝছো কিনা। আমাদের কি বের করতে বলছে, মিলিত ব্যাগ, মানে এই বি এর মানটা বের করতে বলছে মূলত, মিলিত ব্যাগ বা ভি এর মান। তাহলে আমি এখানে এটা মুছে দিয়ে এভাবে লিখে দিই যে ভি ইন্টু M1 প্লাস M2, তুমি চাইলে M1V M2V লিখতে পারো, আমি একবারে কমন নিয়ে কাজটা করতেছি। তাহলে আমাকে কি বের করতে হবে, এখানে বি বের করতে হবে, কি বের করতে হবে, ভি। তাহলে আমি এটা এই পাশে নিয়ে আসি, এটা এই পাশে নিই, তাহলে ভি ইজ ইকুয়াল টু M1 প্লাস M2 ইজ ইকুয়াল M1 U1 প্লাস M2 U2। তাহলে আমরা ভিটা বের করি, M1 U1 প্লাস M2 U2, আর এটা পাশে গুণাকারে আছে, ভাগাকারে চলে যাবে না, M1 প্লাস M2। মান সবগুলো তোমার জানা আছে, দেখো M1 এর মান কত, 950 কেজি। M2 এর মান কত, 700 কেজি। V1 এর মান কত, U1 এর মান কত, 13.88 ms ইনভার্স 1। V2 এর মান কত, U2 এর মান কত, 18.05 ms ইনভার্স 1। এখানে আমরা সবগুলো মান বসাইতে পারি না, তবে এখানে মাইনাসটা দিবা, ওই যে আগেরটা মাইনাস আছে, এখানে মাইনাসটা দিতে হবে আগে, কারণ বিপরীত দিক না, মাথায় রাখিও। তাহলে M1 এর মান কত, 950 গুণন U1 এর মান কত, 13.88 প্লাস M2 এর মান কত, 700 ইন্টু U2 এর মান কত, মাইনাস 18.05। M1 M2 কত, 950 প্লাস 700। আনসার যেটা হবে ওইটা বসাবা, এটাই তোমার আনসার, বুঝছো, মিলিত ব্যাগ। তাহলে সূত্র হচ্ছে মূলত এটা। তুমি যদি এই ক্যালকুলেশনটা করতে না চাও, তুমি সিম্পল মিলিত ব্যাগ বের করতে বললে এই সূত্রটা মনে রাখবা। তুমি যদি অত পেঁচাইতে না চাও, সূত্রটা মনে রাখবা, মিলিত ব্যাগ সমান M1U1 প্লাস M2U2 ডিভাইডেড বাই M1 প্লাস M2, বুঝছো। তাই আমরা মিলিত ব্যাগটা বের করতে পারি। এরপরে আসো, উদ্দীপকের ক্ষেত্রে ভরবেগ এবং গতিশক্তি সংরক্ষিত হবে কিনা। আমরা ভরবেগটা তো সহজে বুঝবো, ভরবেগ সংরক্ষিত হওয়া মানে কি, M1U1 প্লাস M2U2 সমান M1V1 প্লাস M2। ভরবেগ সংরক্ষিত হওয়া মানে কি, সংঘর্ষের আগে M1U1 প্লাস M2U2, সংঘর্ষের পরে এটা পরস্পর কি হবে, সমান হবে। তাহলে আমরা কি করব, আমরা এটা বের করবো একবার, এটা বের করে একবার দেখবো যে দুইটা সমান কিনা। যদি সমান হয় ভরবেগ কি হবে, সংরক্ষিত হবে। যদি সমান না হয় ভরবেগ কি হবে না, সংরক্ষিত হবে না। তো আমরা লিখতে পারি, আগে ভরবেগের সংরক্ষণশীলতা প্রমাণ করি। তাহলে আমরা আগে ভরবেগের সংরক্ষণ, তাহলে এটা তোমার সংঘর্ষের পূর্বে, কি বলতে পারো, M1U1 প্লাস M2U2 বের করো। M1 এর মান কত বলছি, 950 কেজি। U1 এর মান কত, 13.88 প্লাস M2 এর মান কত, 700। U2 এর মান মাইনাস 18.05। বুঝছো, মানটা বের করবা। দেন সংঘর্ষের পরে, সংঘর্ষের কত আছে এটা, এটা হলো 55551 কেজি ms ইনভার্স 1। ভরবেগের একক কেজি ms ইনভার্স 1। সংঘর্ষের পরে, ভরবেগের সংঘর্ষের পরে কি হবে, তাহলে সংঘর্ষের পরে এটা না, M1V1 প্লাস M2 V2। কিন্তু আমি কি বললাম, V1 টাকে তুমি যেহেতু একবারে মিলিত হয়ে গেছে, এরা কি আলাদা আলাদা ধরতে হবে, তুমি একবারে ভি ধরো, সমস্যা নেই।
তাহলে বসাও, এমন এর মান কত? 950। বি এর মান কত? এখন যেটা আমরা লাস্ট মিলিত ব্যাগ বের করলাম ওইটাই, কত জন আসছে ওটা বসাবা, প্লাস এম টু এর মান 700 বসাবা, ইন্টু যেটা আসছে এটা বসাবা, দেন এটা চেক করবা কত সেটা। তাও 5,55551। তাহলে আমাদের এটাও কত এটা মিলে গেছে। তাহলে ভরবেগ সংরক্ষণশীল হবে। হ্যাঁ, এই পাশ এবং এই পাশে সংঘর্ষের পূর্বে সংঘর্ষের পরে কি হবে, ভরবেগের সংরক্ষণশীলতা আমরা পাবো। মানে হলো সংঘর্ষের পূর্বে সংঘর্ষের পরে ভরবেগ কি হবে, সংরক্ষণশীল হবে। এরপর আমাদের বলছে গতিশক্তি সংরক্ষণশীল হবে কিনা। গতিশক্তি সংরক্ষণশীল হওয়াটা তোমাদের আলোচনা করা হয়নি, যেহেতু তোমরা এখন গতিশক্তির সূত্রটা পড়ো নাই। আমি পরে দেখাই দিচ্ছি। গতিশক্তি বের করার সূত্র হচ্ছে হাফ অফ এমভি স্কোয়ার। গতিশক্তির সূত্র কি, হাফ অফ এম ভি স্কোয়ার। তাহলে আগের মতোই, সংঘর্ষের পূর্বে গতিশক্তির যোগফল সংঘর্ষের পরে গতিশক্তির যোগফল কি হবে, সমান হবে। তাহলে সংঘর্ষের পূর্বে কত হবে দেখো, হাফ অফ এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার, হাফ অফ এম টু ইউ টু স্কোয়ার। যে সংঘর্ষের পূর্বে গতিশক্তির যোগফল বের করলাম, বুঝছো? গতিশক্তির সূত্র হচ্ছে যেটা, ভরবেগের সূত্র হচ্ছে যে এম ওয়ান এম বি না, সেম ভাবে গতিশক্তি হচ্ছে হাফ অফ এম বি স্কোয়ার। তাহলে প্রত্যেকবার হাফ এম বি স্কোয়ার নিয়ে আসবা। এখানে প্রত্যেকবার এম ওয়ান বি ওয়ান নিয়ে আসছো না, প্রত্যেকবার হাফ অফ এম বি নিয়ে আসবা। তাহলে গতিশক্তির পূর্বে হাফ অফ এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার প্লাস হাফ অফ এম টু ইউ টু স্কোয়ার ইজ ইকুয়াল, আবার হাফ অফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ অফ এম টু ভি টু স্কোয়ার। তো আমি বললাম এখানে যেহেতু তোমার বি, তুমি সবাইকে বি ধরো, ঠিক বি ধরো, তাহলে কাজ শেষ। এই এখন আমরা এখান থেকে কি বের করবো, এ পাশ এবং এ পাশ সমান কিনা প্রমাণ করবা। তাহলে তুমি সেম এখানে লিখো যে সংঘর্ষের পূর্বে গতিশক্তি, তাহলে হাফ অফ এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার প্লাস হাফ অফ এম টু ইউ টু স্কোয়ার। তাহলে হাফ অফ এম এর মান কত, প্রথম বস্তু ভর কত 950, আদিবেগ কত 13.88 স্কোয়ার প্লাস হাফ অফ দ্বিতীয় বস্তু ভর কত 700, এটা কত মাইনাস 18.05 স্কোয়ার। বের করতে পারবা না এটা, মানগুলো বের করবা গুণ করে। সেম ভাবে সংঘর্ষের পরে বের করবে, দেখবে যে সমান হচ্ছে কিনা। যদি সমান হয় তাহলে গতিশক্তি কি হবে, সংরক্ষণশীল হবে। বুঝছো? গঠন একই, সূত্র একই, সবকিছু একই, শুধুমাত্র এটা ভিন্ন হয়েছে। এটাও সংরক্ষণশীল, গতিশক্তি সংরক্ষণশীল হবে না, গতিশক্তিতে আমরা ভিন্ন মান পাচ্ছি। পরে দেখবা দেখবা যে মান ভিন্ন হয়েছে। ঠিক আছে, শেষ। তাহলে এই টাইপে আমরা ভরবেগ এবং গতিশক্তির সংরক্ষণশীলতা এবং মিলিত বেগ নির্ণয়ের টাইপটা শেষ করলাম। এই টাইপের যা মেথড আছে তোমরা এবার বাসায় প্র্যাকটিস করবে। ঠিক আছে, এরপরে সিকিউটা খেয়াল করো। যশোর বোর্ড 2023। এটা কি বলছে, 20 কেজি এবং 30 কেজি ভর বিশিষ্ট দুটি বস্তু, হ্যান্ড অফ করে দাও। 20 কেজি 30 কেজি ভর বিশিষ্ট দুইটা বস্তু এ এবং বি পরস্পর হতে 10 মিটার দূরে অবস্থানে আছে। এ বস্তুর উপর বল প্রয়োগ করায় বি বস্তুর দিকে এত ম্যাক্সিমাম বেগে গতিশীল হয় এবং মিলিত অবস্থায় বস্তুটা এত ম্যাক্সিমাম বেগে চলতে থাকে। আমরা গতকালকে মহাকর্ষ সূত্র পড়ছি না, F is equal to G into m1m2 divided by d স্কয়ার বা r স্কয়ার, যেটাই বলো। দুটো বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক দূরত্বের বর্গের স্থানানুপাতিক। এটা হচ্ছে কি মহাকর্ষীয় বল। কি বলছে, 20 কেজি ভরের একটা বস্তু, আচ্ছা ধরলাম 20 কেজি ভর, 30 কেজি ভর, দুটি বস্তু কত মিটার দূরত্ব আছে, 10 মিটার। ওকে, এরপরে হচ্ছে স্থির অবস্থা আছে, ঠিক আছে। বস্তুর মধ্যবর্তী মহাকর্ষ বল বের করতে হবে, মানে F বের করতে হবে। এখানে কি বের করতে হবে, F। তাহলে F এর সূত্র কি জানো তুমি, F is equal to G into m1m2 divided by d স্কয়ার। m1 মানে কত, প্রথম বস্তুর ভর, m1 মানে কত 20 কেজি, m2 মানে কত 30 কেজি, g মানে কত, মধ্যবর্তীত্ব কত 10 মিটার। বের করতে পারবা g এর মান কত, মনে আছে? এটা মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। ঠিক আছে, আসো বসাই দাও। m1 এর মান কত, 20 গুণন 30, d এর মান কত
10 স্কোয়ার বের করতে পারবা? ক্যালকুলেটর টিপাতে তোমরা অভ্যস্ত হও, ক্যালকুলেটর ইউজ করো, এগুলো ক্যালকুলেটর করবা। ফিজিক্স পড়তে গিয়ে তোমাকে এত স্পিড আপ করতে হবে, ক্যালকুলেটর বাম হাতে ক্যালকুলেটর চাপার অভ্যাস, ডান হাতে তুমি যাতে কলমে লিখতে পারো, বাম হাতে ক্যালকুলেটর লিখতে পারো, এভাবে করে অভ্যাস করবা। ঠিক আছে, এক হাতে, দুই হাত যাতে ইউজ করা না লাগে, দুই হাতে, এক হাতে ওয়েট করবা, দেন তুমি করবা না, আঙ্গুলগুলা যাতে তোমার পুরো ক্যালকুলেটরের প্রত্যেকটা কি রিচ করতে পারে। প্র্যাকটিস প্র্যাকটিস করতে হবে, একদিনে হবে না, বুঝছো? আর আমরা ফিজিক্স করতে গিয়ে অনেকগুলো জটিল সমীকরণ পাবো, সমীকরণগুলো আমি তোমাদেরকে দেখাবো, তবে এখন না, ফিজিক্স এর ম্যাক্সিমাম অধ্যায় শেষ হওয়ার পরে, এই যে ধরো রুদ্রদের কয়েকদিন পরে দেখাবো ক্যালকুলেটর দিয়ে কিভাবে শর্টকাট করবা। এখন যদি তোমাদেরকে আমি শর্টকাট করাই দিই, তোমরা গণিত অ্যাপ্লাই করা শুরু করবে গেলা, গণিত অ্যাপ্লাই করলে তোমরা আর ক্যালকুলেশন করতে চাইবা না। অনেকগুলো শর্টকাট করা যায়, মানে অনেক বড় বড় ক্যালকুলেশন যেটা তোমার 1 পৃষ্ঠা লাগবে, এগুলো আমি ক্যালকুলেটরে 10 সেকেন্ডের মধ্যে সলভ করে দিতে পারবো। তোমাদের আপাতত শেখাবো না, কারণ তোমরা শেখাইলে তোমরা এগুলো এখন এখন থেকে ইউজ করা শুরু করবো, তখন তোমরা ওই যে প্র্যাকটিস করবে না, চর্চা করবে না, ঠিক আছে? লাস্টের দিকে শেখাবো এগুলো। আপাতত হ্যান্ড ক্যালকুলেশন, এগুলোতে হ্যান্ড ক্যালকুলেট, হ্যান্ড বলতে তার ক্যালকুলেটর ইউজ করবা। এই কারণ টিচাররা তোমাকে ফিজিক্স দেয় কেন, তুমি কনসেপ্টটা বুঝছো কিনা এটা যাচাই করার জন্য। টিচার তো চাইবে না তুমি গুণ করতে পারো কিনা, বিয়োগ করতে পারো কিনা, ভাগ করতে পারবে না, এগুলা টিচার জানার কোনো ইয়ে আসে না। সো ক্যালকুলেটর যতটুকু স্মার্টলি ইউজ করা যায় ফিজিক্স এর বেলায়, ওকে। এরপরে কি বলছে, উদ্দীপকের ঘটনাটি ভরবেগের সংরক্ষণশীলতার নীতি সমর্থন করে কিনা। ভরবেগের সংরক্ষণশীলতার নীতি কি বলো? সংঘর্ষের আগে এবং পরে কি হবে? ভরবেগ সংরক্ষিত থাকবে, মানে হলো ভরবেগের সমষ্টিটা সমান হবে, তাই না? সো এখানে দেখো কি বলছে, এ বস্তু, বি বস্তু, দূরত্ব আছে 20 কেজি ভরের, এটা হচ্ছে 30 কেজি ভরের, 20 কেজি ভর, 30 কেজি ভর। এ বস্তুর উপর বল প্রয়োগ করায় বি বস্তুর দিকে। আচ্ছা, এ বস্তু, বি বস্তু, এ বস্তু কিন্তু স্থির অবস্থায় আছে, কিন্তু দুজনে এখন কি আছে, তুমি কি করলা, এদিক থেকে একটা বল দিলা কার উপর, এ বস্তুর উপর, তাহলে এটা এদিকে ছুটে গেল না, গেল। ছুটে যাওয়ার পরে 10 ms বেগে গতিশীল, এটা কত ms বেগে গতিশীল হলো? তাহলে তুমি যখন ক্যালকুলেশন করবে এটা মাথায় রাখো, এটা আদিবেগ কত, u1, এটা m1 কত, 20 কেজি না, u1 বা আদিবেগ কত, 10, আর এটা 10 ms বেগে গতিশীল হয়েছে কিন্তু, ওকে। আর এটা কি স্থির অবস্থা ছিল না, তাহলে এটা m2 কত হবে, 30 কেজি ভর, আর u2 কত, 0 ms, কারণ কি ছিল, এটা গিয়ে এটাকে আঘাত করছে, বুঝছো? কি বলছে, আঘাত হয় মিলিত অবস্থায়, বস্তুতে 4 ms বেগে চলতে থাকে, মিলিত অবস্থায় মানে কত, লেগে চলতেছিল। আবার আমরা ওই v1 v2 ধরবো না, আমরা কি ধরবো, শুধু বি ধরবো, ঠিক আছে? তাহলে এটাও কি তো কত হবে, দুইটাকে তুমি বি ধরো একবারে, হ্যাঁ, b1 v2 সমান কি ধরবো আমরা, বি ধরবো, বুঝছো? কি বলছে, সমর্থন করে কিনা, তাহলে আমরা আগে এখান থেকে তোমার তো জানাই আছে, এখানে তোমার ভি কত দিচ্ছে, এখানে 4 ms দিয়ে দিছে, তো তা আমাদের কাজ তো শেষ, এখানে কেন দিছে এটা, তো ছোট ম্যাথ, একদম এক লাইনের ম্যাথ। আমরা কি করব, এটা হচ্ছে সংঘর্ষের আগের ঘটনা, এটা হচ্ছে সংঘর্ষের পরের ঘটনা। আমরা কি করব, সংঘর্ষের আগে সূত্র কি জানি, m1 u1 প্লাস m2 u2, সংঘর্ষের পরে এই মানটা বের করব, সংঘর্ষের আগে, সংঘর্ষের পরে কি জানি, m1 v1 প্লাস m2 v2, কিন্তু এখানে যেহেতু একসাথে চলবে, আমরা v1 v2 না ধরে কি ধরতে পারি, বি ধরতে পারি। সো আমরা এই মানটা বের করবো, দেখবো যে দুইটা সমান হয় কিনা, যদি সমান হয় আমাদের এটা সংরক্ষণশীলতা কি চলে, মেনে চলে, ওকে। এই আর কি, বাট এটা যাতে ভুল না করো, u1 যাতে 10 ms ধরো, ঠিক আছে? তাহলে মান বসায় দাও, এটা কত, 20, u1 কত, 10 প্লাস m2 কত, 30, u2 কত, 0, এটা কত, m1 কত, 20, b কত, 4 প্লাস m2 কত, 30, এটা কত, 4, দেন মান বের করে দেখো যে সমান হয় কিনা, যদি সমান হয় তাহলে সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে, ওকে। লাস্ট আরেকটা ম্যাথ করিয়ে শেষ করে দিচ্ছি। রুদ্র আসো। 3.92 নিউটন ওজনের একটি খেলনা গাড়ির উপর বল প্রয়োগ করায় এটি গড় সংযুক্ত মেঝেতে এত
এম এস ইনভার্স টু ত্বরণে চলতে শুরু করে, ঘর্ষণ বলের মান দেওয়া আছে। আবারও বলি, ঘর্ষণ বিষয়টা রিলেট করলেই তোমরা ম্যাথটাকে কঠিন মনে করো বা একটু আনইজি লাগে। আবার ঘর্ষণ বল দিয়ে যেহেতু অত বিস্তারিত আলোচনা করি না, তো কিভাবে সলভ করবো আমি একটু বুঝাই তোমাকে। এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যেটার ওজন কি দেওয়া আছে, ওজনের মানটা কিভাবে বের করতে হয়, ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। ঠিক আছে, ভর দেওয়া আছে গাড়িটার, আমাদের ভর কিন্তু লাগবে। So, আমরা ওজন থেকে ভরটা বের করতে পারি না, পারি? তো আমরা কি জানি, ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি, এম এর মানটা বের করতে পারবো এখান থেকে। তাহলে এম জি ইজ ইকুয়াল টু হবে ডব্লিউ, এম ইজ ইকুয়াল টু কি হবে, ডব্লিউ বাই জি। ডব্লিউ এর মান কত দেওয়া আছে, 3.9, টু জি এর মান কত, 9.8, কত আসবে, 0.4 কেজি। বুঝছো? তাহলে আমরা চাইলে ওজন থেকে কি বের করতে পারি, ভর বের করতে পারি, ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি সূত্র থেকে। ভাবি হামল, বুঝতেছো? তাহলে আমাদের দেওয়া আছে কি, ওজন। ওজন থেকে আমরা কি বের করতে পারি, ভর। তাহলে আমরা এখানে এখন লিখতে পারি ইনডিরেক্টলি, এটা মূলত ভর কত, 0.4 কেজি। ঠিক আছে, আমাদের সুবিধা হবে এখন ম্যাথটা করতে। এতটুকু বুঝছো কিনা? এখন আসো কি বলতেছে, গাড়িটির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। খেয়াল করো, গাড়িটির উপর বল প্রয়োগ করায় ঘর্ষণযুক্ত মেঝেতে এত ত্বরণে যায়, ঘর্ষণ বল দেওয়া আছে। প্রথম কথা হলো, গাড়িটার নিজস্ব একটা ত্বরণ আছে, তাই না? কত, 0.5 এম এস ইনভার্স 2। এই ত্বরণের জন্য তাকে একটা বল দেওয়া লাগছে না, একটা বল দেওয়া লাগছে। আবার তার মাটির এখানে আবার একটা ঘর্ষণ বল কাজ করতেছে, তাই না? দুইটা মিলায়া টোটাল বল, দুইটা মিলায়া মানে কি, টোটাল বল। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি টোটাল বলটা সমান মানে হলো F2 সমান এখানে আমাদের যে ঘর্ষণ বল মানে হলো এখানে তার F1 প্লাস তার আবার একটা ওজন বল আছে না, ওজন বল একটা আছে না, F ইজ ইকুয়াল টু এম এ, মানে এমজি যেটাই বলো, তাহলে এমজি বা এম এ, এম এ। বুঝছো? তাহলে এখানে দুইটা বল কাজ করতেছে, একটা হচ্ছে তার F1 বলটা মানে হলো ঘর্ষণ বলটা, আরটা হচ্ছে F ইজ ইকুয়াল টু এম এ বলটা। বুঝতে পারছো? তুমি এটা বল দিলা, F দিলা, ত্বরণ দিলা, তাহলে F ইজ ইকুয়াল টু এম, একটা বল কাজ করবে না এই জায়গায়। বুঝছো কিনা? খেয়াল করো, একটা গাড়ির চলতেছে, কখন চলবে, তুমি যদি কোনো একটা বল দাও, বল দেওয়ার কারণে এটা ত্বরণ হচ্ছে কত, 0.5 এম এস ইনভার্স 2। এখানে আরো একটা বল কাজ করতেছে এক্সট্রা, এটার নাম কি, যেটাকে আমি F1 নামে ডাকতেছি। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমি যদি টোটাল বলটা বের করতে চাই, টোটাল বল কত, এই ত্বরণটা কেন প্রাপ্ত হয়েছে, বল দেওয়ার কারণে না? তাহলে এটাকে যে বলটা দিতে হয়েছে এটাকে আমি F ইজ ইকুয়াল টু এম এ বলতে পারি না, ত্বরণ সৃষ্টির জন্য যে বলটা দেওয়া হয়েছে। এম মানে কত, একটু আগে বের করলাম, ওটা কেজি ওজনের বল। তো F1 কি, ঘর্ষণ বলটা, F1 কি, ঘর্ষণ বলটা। টোটাল বল কত তাহলে, F2। টোটাল বল F2 ইজ ইকুয়াল টু হবে F1 প্লাস এম এ, মানে হলো এই গাড়ির উপর প্রযুক্ত টোটাল বল আমরা বের করতেছি কিভাবে, F1 মানে হলো ঘর্ষণ বল, আবার এদিকে এম এ বল তো আছেই। বুঝছো কিনা? তাহলে আমরা এখান থেকে F1 এর মান কত জানি, 0.5 বুঝি, ঘর্ষণ বলের মান কত, 0.5 নিউটন। এম এর মান বের করছো, 0.4 কেজি। এর মান কত, ত্বরণ 5, 0.5 এম এস ইনভার্স 2। বুঝছো কিনা? মানটা বের করতে পারবা না, 0.4, হ্যাঁ ঠিক আছে, 0.7 নিউটন আনসার। এটি আনসার, শেষ, এক লাইনে আনসার। বুঝছো? তাহলে জাস্ট সিম্পলি মনে রাখো, এই গাড়ির উপর টোটাল বল কয়টা, দুইটা।
একটা হচ্ছে ঘর্ষণ বল, আর একটা হচ্ছে ত্বরণ সৃষ্টিকারী বল। ত্বরণ সৃষ্টিকারী বলটাকে আমরা এম এ ধরছি, আর ঘর্ষণ বলটাকে তো F1 ধরলাম। তুমি ইচ্ছা মতো নামগুলো দিতে পারো। তাহলে F2 সমান F1 প্লাস এম এ। F1 এর মান তোমাকে দেওয়া আছে, আর এম এর মানটা তুমি M2 আগে বের করে রাখছো, এর মানটাও তোমাকে ত্বরণও দেওয়া আছে। তাহলে এখানে 0.7 নিউটন আসছে, বুঝছো? এই এর পরের ম্যাথটা হচ্ছে যে ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন অবস্থায় মেঝেতে ত্বরণের কি পরিবর্তন হবে গাণিতিকভাবে মূল্যায়ন করো। মানে তুমি প্রশ্নটা বুঝো আগে। তোমাকে দুইটা কন্ডিশন দিয়েছে, একটা হচ্ছে ঘর্ষণ যুক্ত, একটা হচ্ছে কি ঘর্ষণ বিহীন। আজানটা শেষ হোক। দেখো কি বলছে, ঘর্ষণ যুক্ত, ফ্যানটা অফ করে, ঘর্ষণ যুক্ত, এদিকে ঘর্ষণ যুক্ত ও ঘর্ষণবিহীন অবস্থায় মেঝেতে ত্বরণের কি পরিবর্তন হবে। ঘর্ষণ যুক্ত ত্বরণ কত? ঘর্ষণ যুক্ত ত্বরণ কত? তাহলে অর্ধেক ম্যাথ তো করেই ফেলছো। ঘর্ষণ যুক্ত অবস্থায় ত্বরণ কত? 0.5 ms/2, বুঝছো? ঘর্ষণ বিহীন অবস্থায় ত্বরণ বের করবা। এখন কি করতে হবে? ঘর্ষণ বিহীন অবস্থায় ত্বরণ আমরা জানি না, বের করে কি পরিবর্তন হবে, দুটার মধ্যে পার্থক্য কত, এটা যাচাই করবো জাস্ট, বুঝছো? তাহলে সেম হিসাব নিকাশ আগের মতো আমরা করব। আগে আমরা কি বলেছি, F1 সমান কি বললাম, F2 প্লাস এম এ, সরি F2 সমান F1 প্লাস এম এ। F1 মানে কি বললাম, ঘর্ষণ বল। এম এ মানে হলো ত্বরণ সৃষ্টি করার জন্য যে বল। বল কত, বর কত, এত কেজি, এ কত, 0.5 ms/2, বুঝছো? মানে এত আমরা জানি না, বের করবো মূলত। তো এখন আমাদের F2 মানটা আমরা আগে বের করছি না এখানে, এই যে একটু আগে যেটা বের করলাম কত, 0.7 নিউটন, এর আগের ম্যাথে যেটা বের করলাম। F2 কত? 0. যে প্রযুক্ত বলের মান যেটা বের করছি আগে আগে, তুমি বুঝো বিষয়টা। F2 ইজ ইকুয়াল টু F1 প্লাস এম এ। F2 মানে হলো মুঠ বলটা, F1 মানে হলো ঘর্ষণ বলটা, এম এ মানে হলো ভর, এ মানে হলো ত্বরণ। তোমাকে ত্বরণের মানটা বের করতে হবে। এখন F2 তুমি জানো, এই যে 0.7 নিউটন দিলাম। F1 মানে কি, ঘর্ষণ বল ছিল না, কিন্তু এখন কি বলছে, ঘর্ষণ বিহীন। ঘর্ষণ বল থাকবে, পুরোটা কত হয়ে যাবে, 0 না? তাহলে F ইজ ইকুয়াল টু এম এ। তাহলে F2 সমান কি হবে, এম এ। তাহলে আমরা এটা যদি এই পাশে আনি বা এম এ সমান F2 লিখি, ক্ষতি হবে না? তাহলে এ সমান কি বলতে পারো, F2/m বলতে পারো না? F2 মান কত, 7, এম এর মান কত, কত কেজি, 0.4 কেজি। কত আসবে, 1 পয়েন্ট সামথিং, কত আসবে, 1.75। আগে কত ছিল ত্বরণ, ঘর্ষণযুক্ত অবস্থায় 0.5। তাহলে লিখো ত্বরণের পরিবর্তন, জাস্ট বিয়োগ করে দাও। 1.75 মাইনাস 0.5 ms/2, তাহলে ত্বরণটা কিছুটা বাড়বে। কত বাড়বে, 1.25 মনে হয়, 25, হ্যাঁ একটু বাড়বে। মানে সিম্পল হিসাব করো, যখন তোমার ঘর্ষণ থাকতেছে না, বাধাদানকারী বল নাই, এই জন্য ত্বরণটা বেড়ে গেলে দেখো 0.5 থেকে 0.25, 1.25 অনেক বাড়ছে না, এটাই, বুঝছো? আগে কত ছিল, 0.5, পরিবর্তন হওয়ার পরে কত করলাম, 1.75, পরিবর্তন বিয়োগ করে বের করলাম। সহজ না? ঘর্ষণ রিলেটেড ম্যাথ আমরা একটা সলভ করলাম। তাহলে আজকে আমরা 3টা সিকিউ করলাম, তার মধ্যে 2টা সিকিউ হচ্ছে ভরবেগ রিলেটেড, ভরবেগের সংরক্ষণশীলতা করলাম, গতিশক্তি সংরক্ষণশীলতা করলাম। লাস্ট ওয়ান আমরা ঘর্ষণ রিলেটেড ম্যাথ সলভ করলাম। ঠিক আছে, বাসায় যাবা, বাসায় গিয়ে ভরবেগের সংরক্ষণশীলতা, গতিশক্তি সংরক্ষণশীলতা, ঘর্ষণ বল, যা যা পারো সব সলভ করবা। এবং প্রথমবার যেহেতু এগুলো তোমরা সলভ করবা, নিজেরা কষ্ট হবে করতে, অনেক কিছুই বুঝবা না, বোঝার চেষ্টা করবা। ইভেন 1 ঘন্টা ম্যাথ করে তুমি তোমার মাথার তালুতে হাত দিয়ে দেখবে যে মাথা গরম হয়ে গেছে। আমার হতো এমন, আমি যখন ফিজিক্স করতাম এইচএসসি তে,
1-2 ঘন্টা পড়ার পরে মাথাটা মানে মনে হতেছে যেন আগুন বের হচ্ছে। অনেক চাপ নিতে হয়, মেন্টালি অনেক প্রেশার নিতে হয়। স্বাভাবিক, ওই প্রেশারটা নিতে হবে। তুমি যদি মনে করো তুমি খুব রিল্যাক্সে পড়তে পারতেছো একটা জিনিস, তোমার রিল্যাক্সে পড়া হয়ে যাচ্ছে একটা জিনিস, তোমার ওটা ভালো পড়া হচ্ছে না, তুমি আগে থেকেই ভেবে রাখো। যেই পড়াটা পড়তে তোমার কষ্ট হবে, তোমার ব্রেনের উপর চাপ পড়বে, ওই পড়াটা ভালো হবে। বুঝছো? আমাদের কাজ হলো তোমাদের পড়াটাকে সহজ করে বুঝাইয়া দেওয়া। বাকি প্র্যাকটিস চর্চার কাজ তোমাদের। প্র্যাকটিস করতে হবে, পরিশ্রম করতে হবে। বাসায় গিয়ে এগুলো প্র্যাকটিস করবা। না বুঝলে সিকিউ যে 3টা করে সেগুলো আবার রিক্যাপ করবা, আবার দেখবা। দেখলে আরেকটু সহজ মনে হবে। দেখে দেখে বাসায় গিয়ে প্র্যাকটিস করবে। যারা গাইড কিনো নাই, গাইড কিনে ফেলবা। গাইড না কিনে তো তুমি ট্র্যাকেই নাই, দৌড়াবা কি? তুমি কত স্পিডে দৌড়াও? তুমি ট্র্যাকের আউট অফ ট্র্যাক। বুঝছো? গাইড দ্রুত কিনে ফেলবা।